প্রিয় দর্শক, আমি মোর্শেদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় নিরাপত্তাহীনতা ও রাজনীতি শূন্যতা। আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রশিদ, নিরাপত্তা বিশ্লেষক; সলিমুল্লাহ খান, অধ্যাপক, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, বাংলাদেশ; এবং কাজী সিরাজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। প্রিয় দর্শক, আপনাদের বলে দিয়ে আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে সরাসরি এই আলোচনায় যোগ দিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যেই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তো আমরা আলোচনা শুরুর আগে একটু দেখে নেব এই মুহূর্তের প্রধান শিরোনামগুলো। সাভারে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাস্থল সিআইডির পরিদর্শন। মাত্র 5 মিনিটেই অপারেশন শেষ করে দুর্বৃত্তরা। দায় স্বীকার করেছে IS, ডিআইজির অস্বীকার। ব্লগার হত্যা ও হামলায় জড়িতদের গ্রেফতার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল। পুলিশের বাধা, স্মারকলিপি পেশ। তাফেলা হত্যার ঘটনায় গ্রেফতার বিএনপি নেতা সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই মতিন 8 দিনের রিমান্ডে। সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিল বান্দরবানের মুরং ন্যাশনালিস্ট পার্টির ৭৯ সদস্য। স্বাভাবিক জীবন ফিরে পেতে স্বস্তি, যথাযথ পুনর্বাসনের দাবি। এবং স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রস্তুত হয়েছে জাতীয় নির্বাচনের আদলেই। দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন মন্ত্রী, এমপিরাও। আমরা এবার চলে আসব সরাসরি আমাদের আলোচনায়। আমরা দেখছি ইদানিং যে নিরাপত্তার ইস্যুটি, প্রত্যেকেই আতঙ্কে আছে, নিরাপত্তাহীনতা বোধ করছেন সাধারণ মানুষ তো বটেই, এমনকি পুলিশও আক্রান্ত হচ্ছেন আমরা দেখছি। এবং এর মধ্যে একটা রাজনৈতিক শূন্যতাও কিন্তু কাজ করছে বাংলাদেশে। এখন সেই অর্থে রাজনৈতিক দলগুলো সক্রিয় নেই বললেই চলে। সবচেয়ে বড় বিরোধী দল যেটি, মানে সংসদের কথা বলছি না, প্রকৃত অর্থে বিরোধী দল বিএনপি, তার অবস্থা খুবই শোচনীয়। এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে আবারও কারাগারে নেওয়া হলো, সেটাও আমরা দেখলাম। আরও একজন নেতা গয়েশ্বরচন্দ্র রায়, তাকেও কারাগারে নেওয়া হয়েছে। তো এই অবস্থার মধ্যে বিএনপিও কোনো আন্দোলনে আসতে পারছে না। তো এই যে অবস্থা একটা চলছে, একটা চরম ভীতিকর অবস্থা। আমি একটু মেজর জেনারেল আব্দুর রশিদ আপনার কাছে আসবো প্রথমে। আপনি ঠিকই বলেছেন, উদ্বিগ্নতা বেড়েছে। যদি বলেন যে সব মানুষের মধ্যে, তাহলে আমার মনে হয় এটি এই মুহূর্তে আমি আরেকটু সংকুচিত করে নিয়ে আসতে চাই। যারা কথা বলেন, যারা লেখেন, তো এখন এদেরকেই লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এর আগে আমরা পেট্রোল বোমাতে দেখেছিলাম লক্ষ্যবস্তু ছিল সাধারণ মানুষ যারা বাসে চড়েন। আর এখন লক্ষ্যবস্তুটা একটু পরিবর্তিত হয়ে এই যে সমাজের, আমরা বলবো এটা সচেতন অংশ, তাকে আক্রমণ করা হচ্ছে। প্রকাশকও বাদ যাচ্ছেন না। এরপরেই দেখলাম যে পুলিশ আক্রমণ। এর আগে আমরা দেখেছি পুলিশকে এককভাবে, যিনি ডিউটিরত পুলিশকে লাঠিপেটা করে মারা হয়েছে বা মারার চেষ্টাও করা হয়েছে। তাতে আমরা বেশ অনেকগুলো পুলিশ ভাইদের আমরা হারিয়েছি। তো তাদের পরিবারের জন্য অবশ্যই আমাদের সমবেদনা, দেশের জন্য তারা রক্ত দিয়েছেন। এখন বিষয়টা এই মুহূর্তে, পুলিশে দুটো আক্রমণ হওয়ার পরে পুলিশ হত্যা করতে সক্ষম হয়েছে। এই সক্ষমতাটা কি হয়েছে, তার অনেকেই মনে করছে এটি নিরাপত্তা বাহিনীর একটি অক্ষমতার কারণে বা সক্ষমতার অভাবের কারণে এটি হচ্ছে। যে পুলিশের যেরকম একটি রেসপন্স করা উচিত ছিল আক্রমণের মুখে, সেরকম প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা বা পাল্টা আক্রমণমূলক ব্যবস্থা ওই মুহূর্তে নিতে পারেনি। সেটি আমার মনে হয় যে এখন আমি বর্তমানে যে 24 ঘন্টার যে কনসার্নটা দেখছি, ওই জায়গাটায় আমি দেখেছি কেন্দ্রীভূত। তবে একটি বিষয় হলো যে এই আঘাতগুলো যারা করছে তারা তো হচ্ছে একটি অপশক্তি। তো স্বভাবত এই অপশক্তি কোত্থেকে জন্মালো, এটি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। তো সেখানে এই অপশক্তিটা যখন, এটাকে আমরা বলি যে ডেলিবারেট সিলেক্টেড কিলিং, খুব পরিকল্পিতভাবে আপনাকে মারা হচ্ছে। তাতে হচ্ছে যে আপনার যে দুর্বলতম স্থান, যেটা আপনি কখন দুর্বল থাকেন, কখন আপনি রেস্ট করেন, কখন আপনি খুব অ্যালার্ট না, ঠিক ওই মুহূর্তগুলোকে বেছে নেওয়া হচ্ছে সব জায়গায়।
তো এবং সেখানে তারা সার্থকতা লাভ করেছে। আমি যদি নিরাপত্তা বাহিনীর বর্তমান অবস্থা বিবেচনায় নেই, তাহলে হচ্ছে যে এই পরিস্থিতিগুলোকে আমরা স্বাভাবিক পরিস্থিতি বলি না। স্বভাবতই পুলিশ বাহিনীর উপরে আমরা বলি যে তারা হচ্ছে সবসময় মানুষের সাথে মিশে কাজ করেন এবং বহুমুখী কাজ করেন। তো তারা হচ্ছে এরকম আক্রমণের তাদেরকে ছুরি দিয়ে কেউ আক্রমণ করবে, গুলি করবে, বিশেষ বিশেষ অপারেশন ছাড়া পুলিশ এই হুমকির মধ্যে পড়ে না। যখন তারা শহরে ডিউটি করছে, চেক পয়েন্টে ডিউটি করছে, তা আমরা দুটো চেক পয়েন্টে দেখলাম যে তাদের ডিউটিরত অবস্থায় তাদেরকে হত্যা করা হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে অনেকে প্রশ্ন করছেন তাদের সতর্কতা ছিল না, যতটুকু অ্যালার্ট থাকার কথা সেটি ছাড়া ছিল না, আসলে থাকেও না। এরও কারণ আছে। সেটি হচ্ছে যে পুলিশ, যেহেতু পুলিশের কাছে মানুষ আসে, একজন বেসামরিক লোক রাস্তা হারিয়ে গেলেও পুলিশের কাছে গিয়ে বলে যে আমি রাস্তা হারিয়ে ফেলেছি, বিকজ দে আর বেসিক্যালি ফর পাবলিক সেফটি। তো সে তাকে কাছে আসতে দেয় একটা মানুষকে। তো এই কাছে আসার বন্ধু হিসাবে কাছে এসে তাকে ছুরি মেরে পালিয়ে যাচ্ছে। এটি একটি এক ধরনের ছলচাতুরি করে যে আক্রমণগুলো ঠেকানো একটু দুষ্কর। তাহলে এখন এরও কৌশল আছে। তো সেই কৌশলগুলো আমরা দেখেছি, যেটা যে পুলিশের অক্ষমতা সেটা আমি বলবো না, যে সতর্কতার ব্যাপারে কি ধরনের আক্রমণ হতে পারে সেটি সম্পর্কে কোনো পূর্ব সংকেত তাদের দেওয়া হয়নি। যেমন ধরনের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এরকম সন্ত্রাস দমন তো আমরাও পার্বত্য চট্টগ্রামে করেছি। তখন আমরা জানতাম যে কখন আপনাকে সতর্ক থাকতে হবে, আক্রমণ কোন দিক থেকে হতে পারে। তো সেখানে এই আক্রমণের মাত্রা আরো ভয়াবহ ছিল। সেখানেও কিন্তু এই পুলিশই আমাদের সাথে কাজ করেছে, এই আনসারও এখানে কাজ করেছে, আমাদের সাথে ইফেক্টিভলি কাজ করেছে, সেটা আমি বলতে চাচ্ছি। তার মানে হচ্ছে যে আপনি তাকে পরিবেশের ঝুঁকির সাথে মোকাবেলা করে তার সক্রিয়তা বাড়ানোর দিক নির্দেশনা সহ এবং কৌশল সহ যখন আপনি পুলিশকে ছাড়বেন, তখন আমার মনে হয় যে এই ধরনের তাৎক্ষণিক হামলাটা, তাদের উপরের হামলাগুলো তারা প্রতিরোধ করতে সক্ষম হবে। আজকে আমরা দেখলাম যে পুলিশকে অনেক বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে এবং প্রয়োজনে গুলি করার নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজনে পুলিশের গুলি করার নির্দেশ সবসময় আছে, কারণ হচ্ছে এটি আপনারও আছে, আমারও আছে। বাংলাদেশের আইনে বলা আছে যদি আপনি আক্রান্ত হন, সে সাধারণ নাগরিক হোক, সে পুলিশ হোক আর সে মিলিটারি হোক, তার পাল্টা গুলি করার অধিকার সে রাখে। তো সেখানে তাকে প্রমাণ করতে হয় যে আমি আমার জীবন রক্ষার্থে গুলি করেছি। তো এটিকে এখন আমি বলবো পুনর্নবায়ন করা হলো, যে তাদেরকে আরেকটি মোটিভেশন দেওয়া হলো যে তুমি আক্রান্ত হলে তুমি রাইফেল ফেলে বা গুলি করার যে হেজিটেশন। কারণ একটা জিনিস মনে করতে হবে যে আমাদের দেশের যে সিকিউরিটি বাহিনী আছে, এরা হচ্ছে কলোনিয়াল ফোর্স না, তারা কিন্তু জনগণের উপরে গুলি চালাতে অভ্যস্ত না। তো সেই জন্য তাদের ভিতরে জনগণের সাধারণ মানুষের উপরে গুলি ছুটতে তাদের ভিতরে দ্বিধাবোধ আছে। তো এই দ্বিধাবোধটা, এই ধরনের ঝুঁকি আগে ছিল না এবং তারা এই ধরনের গুলি চালাতে অভ্যস্ত না, যেটা আমরা আমেরিকান পুলিশকে দেখি যেভাবে তারা গুলি চালায় ফটাফট। আমাদের বাংলাদেশের পুলিশ কিন্তু এইভাবে গুলি চালায় না। তো সেটি একটা আছে। আরেকটি হলো যে আমাদের নিরাপত্তার ভিতরে আমরা যারা সাধারণ মানুষ, যারা আমরা রাষ্ট্রীয় নিরাপত্তার বেষ্টনীর বাইরে অবস্থান করি, আবার সচেতন অংশের একটি অংশ, তাদের ভিতরে একটা ঝুঁকি সৃষ্টি হয়েছে ওই যে সিলেক্টেড কিলিং থেকে। এখন এই জায়গাটাতে হচ্ছে যে আমার মনে হয় যে সংখ্যা অল্পতার জন্যে আমরা পুলিশকে সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে এখানে একটা কৌশল বের করতে হবে নতুন। তো সেখানে সেই কৌশলটা যে কি কৌশল, সেটি আমি এর আগে কিছুটা ইন্ডিকেশন দিয়েছিলাম। সেটি হচ্ছে যে জনগণকে সম্পৃক্ত করতে হবে নিরাপত্তা কাজে। তো এই সম্পৃক্তকরণের জন্য কতগুলো আমরা যদি বর্তমান যে ব্যবস্থাগুলো আছে সেগুলোকে যদি আমরা চিন্তা করে যে এটাকে ইন্টিগ্রেট করলেই কিন্তু আমাদের নিরাপত্তা বেষ্টনী বাড়বে। আমরা বলেছি যে শহর কেন্দ্রিক যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে আমি দেখেছি যে নিরাপত্তা বাহিনী কাজ করে। এরা কিন্তু আমাদের ইমিডিয়েট হেল্প। আমরা এখানে বসে আছি, আমাদের কিন্তু এখন প্রথম হেল্প কিন্তু আসবে। আমি দেখেছি আপনার গেটের সামনে কতগুলো লোক নিরাপত্তা কাজ করছে, আমি দেখে খুশি হলাম। আজকে ঢোকার সময় দেখলাম তারা একটা করে লাঠি পেয়েছে, এর আগে তাদের হাতে এটা ছিল না। তো সে আমাকে ইমিডিয়েট হেল্প করবে, তাকে কিন্তু ইকুইপ করতে হবে যাতে সে আমাকে ইমিডিয়েট হেল্প করতে পারে। এখন সে যদি এখানকার আইজ অ্যান্ড ইয়ার্স হয় এবং তার সাথে যদি কোনো ঘটনা ঘটে, তাহলে পুলিশের হেল্পটা সে কত তাড়াতাড়ি আনবে ওটার দায়িত্ব কিন্তু তার। তো সেটাকে ভাবে যদি তাকে গড়ে যদি আমরা একটা ইন্টিগ্রেটেড একটা সিকিউরিটি প্ল্যান ইন পার্টিসিপেশন উইথ দ্য পিপল, এরকম একটা চিন্তা ভাবনাতে আসতে হবে। তাহলে আমরা যে এই যে চোরাগোপ্তা, সিলেক্টেড কিলিংসের যে অপশক্তি, এদের সংখ্যা হচ্ছে খুব কম। তারা লুকিয়ে টুকিয়ে দুর্বল মুহূর্তে তারা আসছে, তাদের পেছনে পয়সা ব্যয় হচ্ছে, তাদের মধ্যে তারা মতদর্শকে ব্যবহার করছে, তারা ইসলামকে ব্যবহার করছে, আপনি যে বলেন পলিটিক্যাল ভ্যাকুয়ামকে ব্যবহার করছে।
ভ্যাকুমের কারণে একটি কথা সত্যি বলা যায় যে বাংলাদেশে এই ভ্যাকুমকে ভ্যাকুম বলা যাবে না। কেন বলা যাবে না? যে এখানে একটি দ্বন্দ্ব আছে, যে স্বাধীনতার সপক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি। এখন স্বাধীনতার বিপক্ষ শক্তি যত শক্তিশালী হয়েছে, তখনই দেখেছি এই হত্যা 71 সালে হয়েছে, পরবর্তীকালেও হয়েছে, জেএমবিও করেছে, এবং সেখানে মানুষের আস্থা কম। আপনাকে ওই রাজনৈতিক শক্তিকেই বাংলাদেশে স্থাপিত করতে হবে যে মানুষের নিরাপত্তার জন্য ভাবে, বা সাধারণ মানুষ খুন করার মতাদর্শে বিশ্বাসী না। ধন্যবাদ। ধন্যবাদ সলিমুল্লাহ খান, আপনার কাছে আসি। এই যে উনি যেটা বললেন যে রাজনৈতিক শূন্যতা, মানে রাজনৈতিক শূন্যতাই হয়তো এই অপশক্তিগুলোকে আরো মানে এই ধরনের কাজে উদ্বুদ্ধ করে দেয়, এটা ঠিক। তবে যেটা উনি বলতে চাচ্ছেন, রাজনৈতিক শূন্যতা বলতে মানে যেই অপশক্তি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, যারা জঙ্গিবাদকে লালন করেছে, আমরা অতীতে দেখেছি, তাদের পুনরুত্থান মানে আবার রাজনৈতিক শূন্যতা পূরণ হয়তো নয়, সেটি একটা ইঙ্গিত দিয়েছেন। এবং আমরা কিন্তু একটা দেখেছি যে বিএনপি এই অবস্থায় বিএনপি একটা আহ্বান জানিয়েছে জাতীয় সংলাপের, এবং আওয়ামী লীগ সেটা রিজেক্ট করে দিয়েছে। যে আওয়ামী লীগ বলেছে যে যারা জঙ্গিবাদকে সমর্থন দেয়, যারা বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে, যারা নিজামী মুজাহিদের গাড়িতে জাতীয় পতাকা তোলার সুযোগ দিয়েছে, তাদের সাথে কোনো সংলাপ নয়। এই দ্বন্দ্বটা তো আছেই, আপনি কি বলবেন? দ্বন্দ্ব তো আছেই, কিন্তু দ্বন্দ্বের গোড়াতে যদি আমরা যাই, দেখে যে আপনার কথাটাই সঠিক, রাজনৈতিক শূন্যতা একটা আছে। সেটা কোন ধরনের? মেজর জেনারেল রশিদ যেটা বললেন, আমি সেই অর্থে বলবো না, অন্য অর্থে একটা শূন্যতা আছে। সেটা হচ্ছে জনগণের সাথে সরকারের সম্পৃক্ততার প্রশ্নে। সরকার যদি 16 আনা প্রশাসন নির্ভর বা পুলিশ নির্ভর হয় এবং জনগণকে কোথাও সম্পৃক্ত না করেন, সেটাও এক ধরনের শূন্যতা। আমাদের দেশে মনে হয় সেই অবস্থাটা আছে। আরেকটা হলো, এই যারা আক্রমণ করছে বিভিন্ন সংস্থার নামে, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তাতে দুই ধরনের লোক আছে। কেউ কেউ হচ্ছে পেশাদার খুনি, যাদেরকে ভাড়া করে রাজনৈতিক দল ব্যবহার করতে পারে। আমি ধরে নিচ্ছি এর পেছনে রাজনীতি আছে। এই হত্যাকাণ্ডগুলো যে রাজনৈতিক, সে বিষয়ে আমরা আপাতত সন্দেহ করছি না। তাহলে এই রাজনৈতিক শক্তি যাদেরকে ব্যবহার করছে অস্ত্র হিসাবে, মানে মানুষ অস্ত্র হিসাবে যাদের ব্যবহার করছে, তাদের মধ্যে একদল আছেন এইরকম ধরেন ভাড়াটিয়া। কিন্তু একটা নতুন অংশ আছে যারা আইডিওলজিক্যালি মোটিভেটেড, অর্থাৎ তারা তাদের আদর্শ থেকে এটা করছে। এই জায়গাতেই জনগণকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা আছে। অর্থাৎ মানুষ, যে সন্তানেরা আমাদের দেশের কোনো না কোনো পরিবার থেকে আসছে, ধরুন এই পরিবর্তনটা হলো কখন? 1971 সনেও এরকম আমাদের এখানে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধেও দেখা গেছে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছিল এই অর্থে যে এই দেশ পাকিস্তানেরা দখল করে লেগেছিল 9 মাস যুদ্ধের সময়। কিন্তু তারপরেও মানুষের অদম্য স্বাধীনতার স্পৃহা থেকে মানুষ গেরিলা যুদ্ধ করে শেষ পর্যন্ত সম্মুখ যুদ্ধ করে দেশকে মুক্ত করেছে। তখনও কিন্তু এখানে গুপ্ত হত্যা হয়েছে, কিন্তু সেটা ছিল সরকারি বাহিনীর অধীনে। যেমন আলবদর রাজাকাররা ঘরে ঘরে গিয়ে মানুষ ধরে নিয়ে গেছে, বুদ্ধিজীবীদের ধরে নিয়ে গেছে। সেইটার সাথে এখনকার পার্থক্যটা কি? এখন যেটাকে বলা সরকার, সেটা আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জনসমর্থিত সরকার। তাহলে এখানে সরকারের শত্রু যারা, জনগণের শত্রু তারাই, তারা এসে নৃশংসভাবে গোপনে হত্যাকাণ্ড করে যাচ্ছে। এই যে গোপন হত্যাকাণ্ড, এটা মানুষের মনে যে উদ্দেশ্য সিদ্ধ করার জন্য তারা করছে, সেটা সিদ্ধ হচ্ছে আতঙ্ক সৃষ্টি করা। এইটা হচ্ছে স্কেয়ার ট্যাকটিক, অর্থাৎ ভয় পাওয়ার যে নাহলে সিভিলিয়ান আক্রমণ হচ্ছে, পুলিশ আক্রমণ হচ্ছে, সামনে এমন ধরেন আরো সরকারি কর্মকর্তারা আক্রান্ত হবেন। তাহলে এইটাকে থাকাবার জন্য পথ একটা হচ্ছে, উনি যেটা বললেন, সশস্ত্র বাহিনীকে যদি বলে দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া, তার কিন্তু আরেকটা অহিতকর দিক আছে। আমরা প্রায় সময়ই এনকাউন্টার ক্রসফায়ারের গল্প শুনছি এবং মানবাধিকার কর্মীরা নিত্য তার বিরোধিতা করছেন। কিন্তু এই ধরনের পরিস্থিতি যখন আরো ঘনীভূত হবে, তখন পুলিশের পক্ষে এনকাউন্টারে অথবা ক্রসফায়ারে লোক হত্যা করা তখন অত্যন্ত সহজ হয়ে যাবে। আত্মরক্ষার জন্য তারা করছে। এখন যেখানে যে 5 জন পুলিশকে আহত করে গেল বা খুন করে গেল 3 জন বলা হচ্ছে, তাতে সবাই পুলিশকে দোষ দিচ্ছে, তারা সচেতন ছিল না কেন, তারা গুলি করলো না কেন? এখন প্রশ্ন হচ্ছে, ধরুন তারা যদি গুলি করতো তখন কিন্তু উল্টা সমালোচনা হতো। এই জন্য বলি রাজনৈতিক শূন্যতা ছাড়া এই ধরনের পরিস্থিতি তৈরি হয় না। আমরা আবার আসবো, আমাদের সাথে একজন দর্শক আছে, সে আসবে, আপনাকে একটু পরে আসছি। দর্শকের ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম, আমি দুবাই থেকে বলছি। জি বলুন। আমার নাম নূর আলম। এই যে বাংলাদেশ সরকার যুদ্ধ অপরাধীর নামে, এই যুদ্ধ অপরাধীকে কেন্দ্র করে
আজ পর্যন্ত প্রথম থেকে যত মানুষ মারা গেছে যুদ্ধ অপরাধীকে কেন্দ্র করে এটার দায়িত্ব কে নিবে, এই কথাটুকু জানতে চাইছি আপনাদের কাছে। জি জি, মানে আপনি কি বলতে চাচ্ছেন যুদ্ধাপরাধীদের বিচার যে করছে, বিচারের কারণে যে মানুষ মারা যাচ্ছে তার দায় কে নেবে? এটিও একটি প্রশ্ন। নিরীহ মানুষ অনেকেই মারা যাচ্ছেন, তা ঠিক, আমরা দেখেছি। সিরাজ ভাই, আপনি কি এই প্রশ্ন দিয়ে আসবেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার আলোচনার যে বিষয়বস্তু নিরাপত্তা এবং রাজনৈতিক শূন্যতা, আমার মনে হয় দ্বিতীয়টা দিয়ে আলোচনাটা শুরু করা ভালো, আমার মনে হয় যথার্থ হবে। আমি যেটা মনে করি মূলত রাজনৈতিক শূন্যতার কারণেই এই যে আমাদের এদেশের পৃথিবীর বিভিন্ন দেশেই যখনই এইরকম রাজনৈতিক শূন্যতা বিরাজ করে, রাজনৈতিক সৃষ্টি হয় অথবা করা হয়, রাজনীতি যখন ঘরে ঢুকে যেতে বাধ্য হয়, তখনই কিন্তু এই দুর্বৃত্তরা বলেন, অপশক্তি বলেন, অন্যরা বলেন, এরা সুযোগ নেয়। এবং রাজনৈতিক শক্তিও মাঝে মাঝে নিশ্চয়ই এই সুযোগগুলো নেয়, যারা ক্ষমতা থাকে তাদেরকে দুর্বল করবার জন্য, তাদেরকে ক্ষমতাচ্যুত করার কোনো পথ বের করার জন্য এর মাধ্যমে। তা আমাদের এখানে রাজনৈতিক শূন্যতা আছে, রাজনীতি নেই। আসলে রাজনীতি আছে নাই একেবারে বলা হবে, সরকারি দলের রাজনীতি আছে, যারা ক্ষমতায় আছেন তাদের রাজনীতি আছে, তাদের পক্ষে ঢোল পেটার লোকও আছে অনেক। আমরা নিজেরাও বিভিন্ন সময় তো কথাবার্তা বলি, এমনভাবে কথাবার্তা বলেন যে কোনো সমস্যা নেই, সব ঠিক আছে, কিন্তু সব তো ঠিক নেই। রাজনীতি আছে, সরকারি দলের রাজনীতি, এবং সে রাজনীতিও স্বচ্ছ রাজনীতি নয়। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, সেখানে এই রাজনীতি হচ্ছে পুলিশ নির্ভর রাজনীতি, প্রশাসন নির্ভর রাজনীতি। তারা রাজনীতি করছেন পুলিশ পাহারায়, তারা তো পুলিশ পাহারা, বিজেপি পাহারা, র্যাব পাহারা ছাড়া কোনো মিটিং মিছিল আমরা করতে দেখি না এখন। তো এখন এই তারা নিজেদেরকে পাহারায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যেভাবে ব্যস্ত রেখেছেন, এঙ্গেজড রেখেছেন, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাষ্ট্রীয় যে দায়িত্ব তাদের আছে সেগুলো পালন করার সুযোগ নেই। আর এত ব্যস্ত, এত ডিউটি, আমাদের সংখ্যা কম, যেটা রহিত ভাই তো বলেন যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা তুলনামূলকভাবে এত কম যে যে পরিমাণ দরকার এগুলো মোকাবিলা করে সেটা নেই। ওই পরিমাণ, অল্প পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে আমরা রাজনৈতিক কারণে, রাজনৈতিক দলের ক্ষমতা রক্ষার কারণে, নেতাদের পাহারার কারণে, প্রটোকল দেওয়ার কারণে, অন্যান্য কারণে যেভাবে ব্যবহার করি, এই কাজে তারা করতে পারে না। সময় একটা পুলিশ কনস্টেবল হয়তো ডিউটি করে মাত্র ইউনিফর্মটা খুলবে, ওখানে গিয়ে চট করে বলবে না তোমার এখনই আবার আরেকটা ডিউটিতে যেতে হবে, সে আর পিঠটা তার বিস্তার লাগাতে পারেন। এরকম এই অবস্থা থেকে এদের কাছ থেকে আমরা যেটা প্রত্যাশা করি সেটা করতে পারি না। আর এই যে পুলিশের প্রিপারেশনের কথা যেটা বলা হচ্ছে, এখানে প্রিপারেশন রেখে আমার মনে হয় পুলিশ 5 জনের জায়গায় যদি 25 জনও থাকতো, যে পদ্ধতিতে, এটা তো গেরিলা ওয়ারফেয়ারের, রশিদ ভাই আমাদের যদি বেশি এগুলোর ব্যাপারে জানেন, অভিজ্ঞ, কৌশলটাই তো হচ্ছে এরকম। এভাবে দুর্বল মুহূর্তটা তারা বেছে নেবে, কখন আক্রমণ করে তারা সেফলি আবার চলে যেতে পারবে, এগুলো বেছে, সব জায়গায় তো হয় না, ওরকম জায়গাগুলো বেছে বেছে করা হয় গোটা বাহিনীর মধ্যে, গোটা পুলিশের মধ্যে। এখন আমি আমার ধারণা যে 2টা পুলিশ কনস্টেবল মানে লোক মারা গেল, কিন্তু গোটা পুলিশ বাহিনীর মধ্যে একটা আতঙ্ক কিন্তু ছড়িয়ে পড়েছে। যারা যেখানে ডিউটিতে যাচ্ছে তারা আতঙ্কিত, সতর্ক, এদিক ওদিক দেখে, আবার তাদের উপর আক্রমণের আশঙ্কাটা তাদের মধ্যেও ঢুকে গেছে। তো এটা এরকম হয়। রাজনীতির শূন্যতার যে কথাটা বললাম, রাজনীতির শূন্যতার সুযোগে রাজনৈতিক শক্তিগুলো এগুলোকে ব্যবহার করে। সেলিমুল ভাই বলে যে ভাড়াটিয়া লোক, তারা হয়তো রাজনৈতিক দলের নিজের লোক করতে পারে না, নিজের লোক দিয়ে করানো সম্ভব নয়, টাকা দিয়ে এখন এরকম খুনি ভাড়া তো করা যাচ্ছে, যায়। তারাও এই সরকারকে দুর্বল করবার জন্য, সরকারকে আঘাত করবার জন্য এই পথগুলো বেছে নিতে পারে, এবং সেটা বেছে নিচ্ছে। আমার মনে হয় দেশে যদি রাজনৈতিক শূন্যতা না থেকে, রাজনীতি যদি চালু থাকে, রাজনৈতিক কর্মকাণ্ড যদি থাকে, শুধু সরকারি দলের রাজনীতি না, সরকার বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, গণতন্ত্রে এটা থাকবেই, থাকতে পারে, তাদের মিটিং মিছিল এগুলো করা যায় না, নিরীহ একটা মানববন্ধন পর্যন্ত দেওয়া হয় না। আমি একটু আপনাকে ইয়ে করি, একটা বিষয় যেটা জেনারেল রশিদ বললেন যে রাজনীতি শূন্যতা তো আছে, ঠিক আছে, কিন্তু যেই রাজনীতি মানে আমরা দেখেছি এর আগে, সেটি তো মানে মুক্তিযুদ্ধের সপক্ষে রাজনীতি ছিল না, বা দেশের পক্ষের রাজনীতি ছিল না। সেই রাজনীতি কিন্তু
মানে বাংলাদেশকে পাকিস্তান বানানোর একটা রাজনীতি, তো সেই রাজনীতি ফিরিয়ে এনে আমরা কি রাজনৈতিক শূন্যতা পূরণ করব? না, এখানে আমরা এটা ব্যবহার করি, এটা একটা রাজনীতি, এই কথাটা বলা এটাও একটা রাজনীতি, যে বাংলাদেশকে পাকিস্তান বানিয়ে ফেলার ষড়যন্ত্র। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশকে পাকিস্তান বানানোর পাকিস্তান নিজেরই খবর নেই, একটা ফেইল্ড স্টেট হয়ে গেছে, তো সেখানে আবার এটা পাকিস্তান বানানোর সুযোগ, এইগুলো আমার যা মনে হয় না। কিন্তু আর মানে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, হ্যাঁ অবশ্যই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যারা রাজনীতি করছেন, যে শক্তিগুলো অ্যাক্টিভ, তাদের অবশ্যই মোকাবিলা করতে হবে, কিন্তু সরকারি দল ছাড়া বাকি সবাইকে মুক্তিযুদ্ধের বিরোধী বলে চিহ্নিত করা, সবাইকে মুক্তিযুদ্ধ বিরোধী বলা, আর এই যে গোলাম আর এই মতিউর রহমান নিজামী এবং গাড়িতে পতাকা দিয়েছে, আওয়ামী লীগ জানে দুজন রাজাকে, দুজন কোলাবরেটর 2 বছর কোলাবরেটর জেল কেটেছে, ওই রকম দুজনকে আওয়ামী লীগ পতাকা দেয় নাই। আওয়ামী লীগ এদের সাথে রাজনীতি করে নাই, এদের নিয়ে 86 সালের এরশাদের ইলেকশন করে নাই, এদের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে নাই, এদের নিজেদের প্রার্থীকে, প্রেসিডেন্ট প্রার্থীকে বিজয় করার জন্য গোলাম আজমের কাছে আওয়ামী লীগ জানে, এদেরকে নিয়ে যখন যার কাজে লেগেছে সেই কাজে এটা সবাইকে আমার মূল, আমি আমার একটা বাক্য শেষ করি, আমাদের দেশের প্রধান যে রাজনৈতিক শক্তি দুটোকে আমরা বলি, এই দুটো শক্তি একেবারে ইমানের সঙ্গে আল্লাহকে হাজির নাজির জেনে এই একটা জায়গায় আসতে হবে। আমরা মুক্তিযুদ্ধের, স্বাধীনতা যুদ্ধের যে বিরোধী শক্তি, কোনো কারণেই তাদের সংস্রবে যাব না, কোনো প্রয়োজন আমরা তাদেরকে কাছে আনবো না। বাংলাদেশকে পাকিস্তান বানানো এই কথাটা হচ্ছে এক ধরনের একটা রূপক বা অলংকার কথা। এর মানে হচ্ছে যে মূলনীতির ভিত্তিতে পাকিস্তান হয়েছিল এবং চলার চেষ্টা করেছিল এবং যে নীতির ভিত্তিতে বাংলাদেশে, তার মধ্যে একটা পার্থক্য আছে। রাজনীতিতে ধর্মকে আবার ফিরিয়ে আনা, এটা হচ্ছে বাঘের পেটে চড়ার মতো। এটা চড়া যত সহজ, নামা কিন্তু তত সহজ নয়। ধর্ম আমাদের বাংলাদেশে হোক, পাকিস্তান হোক, অথবা এটা ভারতীয় হোক, যেখানে ওখানে RSS কি করছে এখন সেই বিষয়ে ইতিহাসবিদ ইরফান হাবিব বলছেন এরা ISIS এর মতোই করছে। সেই জন্যই বলছি বাংলাদেশ, পাকিস্তান, ভারত এইভাবে না বলে যদি আমরা এভাবে বলি, রাজনীতিতে ধর্মকে দিয়ে যারা ক্ষমতায় যেতে চায় চড়ে, সেই রাজনীতিটা বিপজ্জনক। এইটা এখানে জিয়াউর রহমান সাহেব করেছেন নতুন করে, এটা এরশাদ সাহেব করেছেন। এখন এটা কথা পরিষ্কার করে বলা উচিত। সেদিন প্রফেসর আনিসুজ্জামানও কথাটা বলেছেন প্রথম আলোতে এক সাক্ষাৎকারে, কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে আবেগ বশবর্তী হয়ে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক তার ছেলের মৃত্যুর পরে বললেন যে যারা ধর্মনিরপেক্ষ রাজনীতি করছেন এবং যারা রাষ্ট্রধর্ম রাজনীতি করছেন, উভয় পক্ষই দায়ী বা উভয় পক্ষই দোষী। কথাটা আবেগের ছেড়ে বললেও যুক্তির দিক থেকে টিকবে না, কারণ এখানে পরিষ্কার আমাদের একটা পজিশন নিতে হবে যে রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখার জন্যে সকল জাতির এবং সকল ধর্মের মানুষকে সমান অধিকার দিতে হবে। এই নীতিকে যদি আমরা ধর্মনিরপেক্ষতা বলি, সেইটার যদি বিরুদ্ধে কেউ আক্রমণ করে তাকে আমরা পাকিস্তানপন্থী বলছি অ্যাকচুয়ালি। সেই জন্য ঘটনা হচ্ছে দুইটাকে সমান করে দেখার উপায় নেই। এখানে পরিষ্কার বুঝতে হবে যে এই দুই রাজনীতির মধ্যে বিরোধ আছে। এখানে ওই যে প্রশ্ন ভদ্রলোক করলেন দুবাই থেকে, ওনার প্রশ্নটাও কিন্তু একই, যে যুদ্ধাপরাধীদের বিচার যেহেতু তারা আন্দোলন করে হত্যা করবে বন্ধ করার জন্য, তাই বলে কি আপনি বিচার বন্ধ করবেন? এটা হচ্ছে নীতির প্রশ্ন, এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে, এইটাতে যদি আপনি দৃঢ় থাকেন, তার জন্য আপনাকে অনেক মূল্য দিতে হতে পারে, তাও প্রস্তুত করতে হবে। আমি যেখানে বলছি রাজনৈতিক শূন্যতার কথা, সেটা সিরাজ ভাইয়ের কথা নয়। আমারটা হচ্ছে জনগণকে যে পরিমাণ সম্পৃক্ত করে 71 যুদ্ধে আমরা জিতেছিলাম, আজকে সরকার সেই পরিমাণে সম্পৃক্ত করতে পারছে না কেন? প্রশ্ন হচ্ছে ওই জায়গাতেই। 1970-এর নির্বাচনে জামাতে দেশে একটাও সিট পায়নি। কেন পায়নি? পাকিস্তান তো সবসময় পাকিস্তান গেল, ইসলাম বিপন্ন স্লোগান দিয়েছে 23 বছরেই, কিন্তু তারপরে মানুষ সে কথা তখন শোনেনি কেন? কারণ একটা ইস্যু ছিল যে আমাদের জাতীয় স্বার্থ এবং আমাদের শ্রেণীগত স্বার্থ সব দিক থেকেই আমরা বাংলাদেশের আন্দোলনকে সমর্থন করেছিলাম। কাজে ইসলামের দোহাই দিয়ে মানুষকে বিনিরস্ত করা যায় না। আজকে আমাদের বুকে হাত দিয়ে অন্তরকে জিজ্ঞাসা করতে হবে, এই ধর্মের দোহাই দিয়ে মানুষকে সরানো যাচ্ছে কেন? একটা ক্ষুদ্র অংশকে মানুষকে প্রভাবিত করা যাচ্ছে কেন? এই জন্য এই যে আন্দোলন যারা করছেন, অর্থাৎ যারা হত্যাকাণ্ড করছেন, এটাকে আন্দোলন বলা ঠিক নয়। তবু বলছি তাদের লক্ষ্য কোথায়? লক্ষ্য হচ্ছে শেষ পর্যন্ত জনগণের সহানুভূতি অর্জন করা। সেই জন্য তারা বলছে যারা ধর্মবিরোধী তাদেরকে আমরা হত্যা করছি, কারণ জনগণের সহানুভূতিটা তাদের লক্ষ্য, এবং ওই সহানুভূতি পেলেই তারা আশা করেন তারা কোনোদিন ক্ষমতা যেতে পারবেন। না হলে পৃথিবীতে যত গোপন হত্যাকাণ্ড হয়েছে, সেই নিহিলিস্টদের সময়ে অথবা আমাদের দেশেও উপনিবেশিক আমলে, সন্ত্রাসবাদী আমলে, তারা কিন্তু কোনো ক্ষমতায় যেতে পারেনি, এরাও পারবে না। আমি শুধু এই যে বলি রাজনৈতিক শূন্যতার কথা হচ্ছে এখানে এই, সরকার শুধুমাত্র নিরাপত্তা ইস্যুটাকে নিরাপত্তা ইস্যু মনে না করে রাজনৈতিক ইস্যু হিসেবে জনগণকে সম্পৃক্ত কেন করছে না? ধন্যবাদ। আমি জেনারেল রশিদ আপনার কাছে আবার আসবো, যে যেই প্রসঙ্গটা চলে আসলো যে যুদ্ধাপরাধীদের বিচার, মানে এটাই আমরা সবাই জানি যে এই যে ঘটনাগুলো ঘটছে,
যারাই ঘটাচ্ছে তাদের একটা অন্যতম লক্ষ্য হচ্ছে এই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। এবং দুটি বিচারের রায় তো একেবারেই কার্যকর হওয়ার মুখে। 17ই নভেম্বর আবার শুনানির দিন রিভিউ আবেদনের। যখন একেবারে চূড়ান্ত পর্যায়ে, তখন কিন্তু একটা জিনিস আমরা দেখলাম গতকাল, সেটি হচ্ছে সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী একটি রিট আবেদন করেছেন হাইকোর্টে। সেখানে বলা হচ্ছে যে সংবিধানের যে 47(3) অনুচ্ছেদে যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী অপরাধ করলে ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির বিচারের বিষয়টি ওখানে অন্তর্ভুক্ত করা হয়েছিল, সেটিকে উনি চ্যালেঞ্জ করেছেন। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের 6 ধারা অনুসারে হাইকোর্টের বিচারপতিদের যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বা সদস্য করা হয়েছে সেটা উনি চ্যালেঞ্জ করেছেন। এখন এই দুটোই অত্যন্ত, কি বলবো, মানে আমরা আইন জানি না, কিন্তু আমরা যতটুকু বুঝতে পারি যে এই দুটোই কোনোটাই ধোপে টিকবে না হয়তো। কিন্তু এই ধরনের এই পর্যায়ে এসে এই ধরনের রিট করার উদ্দেশ্য কি আবারও এই বিচারগুলোকে প্রলম্বিত করা কিনা? কারণ এখন যদি ওরা আবার হয়তো 17ই নভেম্বর গিয়ে বলবে যে যেহেতু একটি রিট আবেদন আছে সুতরাং এখন রায় দেয়া যাবে না, রিভিউর রায়, আমি জানি না। আসলে আপনি এটা ঠিকই বলেছেন। আসলে এই যুদ্ধ অপরাধীদের বিচারটা হচ্ছে এটি একটি নৈতিক প্রশ্ন। সেটি হচ্ছে যে আমাদের এখানে যে 30 লক্ষ লোক যে শহীদ হয়েছেন, আমার যতদূর মনে পড়ে যে এমন একটি পরিবার নেই যে পরিবারের একটি স্বজন ক্ষতিগ্রস্ত হয়নি। তো সেই স্বজনদের স্বজনরা যে বিচার চাইবেন, সেই বিচারকে আপনি রাজনৈতিক কারণ বলেন, মানবিক কারণ বলেন, নৈতিক কারণ বলেন, বলে আপনি তাকে বিচার দেবেন না। তো এটি হচ্ছে আরেকটি অনাচার, অবিচার। তো তার বিচার পাওয়ার যে অধিকার, যে তার স্বজন হারানোর বিচার, সেটি তো হতেই হবে। এবং সেই বিচার, এই বিচারগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখছি, আপনি দেখেন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যারা পালিয়ে গেছে বিদেশে তাদেরকে আমরা কি ফেরত আনতে পেরেছি? তো যেসব দেশ তাদেরকে আশ্রয় দিয়েছে, কোন যুক্তিতে আশ্রয় দিয়েছে? তারা তো অলরেডি কনভিক্টেড। তাদের তো নৈতিকভাবে, যারা মানবাধিকারের চর্চা করে, মানবাধিকারের পতাকা সমুন্নত করে, তাদের আরও উচিত যে ঠিক আছে, আমার এখানে আমি তোমার খুনিকে আমি ফেরত দিচ্ছি। সেটি নয়। জেল হত্যা 4 নেতাকেও আমরা দেখেছি, তাদের যারা হত্যাকারী তারাও পালিয়ে আছে। আজকে আমাদের দেশে যুদ্ধ অপরাধীদের মধ্যেও অনেকে পালিয়ে আছে বাইরে। এখন যখন যুদ্ধ অপরাধীদের বিচারে যখন এই রায় আসছে, তখন দেখেন যে পাকিস্তান থেকে আওয়াজ আসছে যে সালাউদ্দিন কাদেরের বিচার হলো ইট ইজ এ কিলিং অফ এ ইনোসেন্ট ম্যান। ঠিক আছে, তো 5 জন ওখানে দাঁড়িয়ে গেছেন, তাদের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে শুরু করে অনেকেই তারা সাফাই সাক্ষ্য দিতে চান। তো বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধের শিকারে পরিণত হয়েছে, তারা যে সাক্ষী দিলেন, তার চেয়ে কি তাদের সাক্ষী গুরুত্বপূর্ণ? উনি পাকিস্তান থেকে সাক্ষী দিতে চেয়েছেন। তারপরে যদি এখন আপনি বিশ্বের গণমাধ্যম দেখেন, তাহলে দেখবেন যে তারা বাংলাদেশকে নিয়ে একটু বেশি চিন্তিত বা বেশি উদ্বিগ্ন। বাংলাদেশের প্রতিটা বিষয় দেখার জন্য আমি ঘন ঘন বিভিন্ন বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে আসতে দেখছি। নিউ ইয়র্ক টাইমস, এই সেই, এসে তারা বাংলাদেশের জঙ্গিবাদ, বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের কি অবস্থা, আলটিমেট কনক্লুশন তারা গিয়ে করছে যে এটি আন্তর্জাতিক মানের হয়নি। আবার আরেক দিকে দেখতে পাচ্ছি, এই যুদ্ধ অপরাধীদের বাংলাদেশের যে নিদর্শন তৈরি হলো, এই নিদর্শনটা বিশ্বের অনেক যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য ব্যবহার করার জন্য আবার একদল আসছে, যেখানে কি ঘটেছে। তো সেখানে এই যে উদ্দেশ্য প্রণীতভাবে আমরা দেখেছি, ফান্ডামেন্টাল ফোর্সের সাথে আমাদের পশ্চিমা বিশ্বের একটি ঐতিহাসিক ঐক্য আছে। সে ঐক্যটা হয়তো হয়েছিল, যেটি প্রফেসর সলিমুল্লাহ খান আমার চেয়ে বেশি বলতে পারবেন, যে সমাজতান্ত্রিক বিশ্বকে ঠেকাতে পুঁজিবাদী বিশ্বের লড়াইয়ে তারা মৌলবাদকে বন্ধু হিসাবে নিয়েছে। সেই বন্ধুত্বের ধারাবাহিকতায় আমরা সব সময় তাদেরকে দেখছি, মৌলবাদের পেছনে তাদের একটি অবস্থান আছে পেছনে, যার ফলে তারা এগুলোকে মানতে চাচ্ছে না, এগুলো ডুবাতে চাচ্ছে। তো সেটির একটি প্রচেষ্টা, এবং সেক্ষেত্রে যত পরামর্শ দেবার কথা, আইনি পরামর্শ, এবং ইনারা হচ্ছে যে বহুমুখী কৌশলে আছেন। একটি হচ্ছে আইনি লড়াই, যেটি আপনি দেখছেন। তো এখন তো যদি রিভিউ শেষ হয়ে যায় তাহলে তো এক্সিকিউশন হয়ে যাবে, তার জন্য এটাকে ডিলে করতে হবে। এবং ডিলে যত করা যাবে, তখন শুধু বাংলাদেশের শক্তি না, বিশ্বের শক্তিকে জড়িয়ে কোনো একটা অবস্থাগত পরিবর্তনের সাথে আজকের যে আমরা যে পুলিশ হত্যা দেখছি, বিদেশি হত্যা দেখছি, এটিও এটির সাথে একটি সম্পৃক্ত বিষয়।
তো এই সম্পৃক্ত বিষয়টা এসে শুধু এটি না, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা বিষয়টাও এটির সাথে সম্পৃক্ত। তো সবকিছু মিলিয়ে এটি হচ্ছে একটি জটিলতার মধ্যে আছে। তো সেই জটিলতাটাকে তারা সবসময় কাজে লাগাবে। তো এখানে একটি রাজনৈতিক সদিচ্ছার ব্যাপার আছে যে কতটুকু তাদের জটিলতাকে আমাদের বিচার বিভাগ সহ্য করবে বা আমাদের বিচার বিভাগ তাদেরকে জায়গা দেবে, সেখানে একটা জায়গাতে বোধহয় শেষ টানতে হবে, সেটি হচ্ছে জনগণের চাপে। কিন্তু আমি একটি জায়গাতে আমি বলবো, সেটি হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতার ব্যাপারে যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশ যেই আদর্শের উপর ভিত্তি করে, মূল্যবোধের উপর ভিত্তি করে বাংলাদেশ হয়েছে, কারণ পাকিস্তান তো একটা টু নেশনস থিওরিতে প্রতিষ্ঠিত হয়েছিল, ওখান থেকে যখন আমরা বেরিয়ে এসে যে আমরা সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম এইসব নিয়ে যখন আমরা আমাদের দেশটাকে তৈরি করলাম, এই যে রাজনৈতিক দলের কিছু রাজনৈতিক দল তো এটা স্বীকারই করে না। তো আপনি দেশে রাজনীতি করবেন, দেশের পতাকাকে আপনি রেসপেক্ট করবেন না, দেশের অস্তিত্বকে আপনি স্বীকার করবেন না, আপনি বলতে চান আমাকে রাজনৈতিক স্পেস দেন। সেজন্যই আমরা দেখতে পাচ্ছি এখন যে এই ধরনের শক্তির রাজনৈতিক স্পেস সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত হওয়ার ফলে এখানে আরো একটি কারণ আছে, তাদের এই সংকোচন ঠেকানোর জন্য যখন জনমানুষকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছে, তখনই তারা চলে গেছে সশস্ত্র পন্থায়, গোপন হত্যা, পেট্রোল বোমা, এই ধরনের পন্থাতে যতই গেছে ততই কিন্তু তারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিচ্ছিন্নিত হওয়ার ফলে এখন তাদেরকে প্রতিস্থাপন করাটা, এটি যদি রাজনৈতিক শূন্যতার পূরণ হয়, তাহলে আমি মনে করব যে সেটি বাংলাদেশ আরো বিপদের দিকে যাবে, আরো সহিংসতার দিকে যাবে। সেটি রাজনৈতিক সহিংসতার কি বলে রাজনৈতিক শূন্যতার পূরণ নয়। পূরণ হচ্ছে রাজনৈতিক, এখানে বিরোধী দল থাকবে, গণতন্ত্র থাকবে, কিন্তু সেটি বাংলাদেশি বিরোধী দল হতে হবে, যে কোনো বাংলাদেশের মতাদর্শের চিন্তার বাইরের। আমি নেব, আপনার কাছে আসবো, একজন দর্শক আছে, ফোনটা নিয়ে আসি। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। লুৎফর রহমান বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। বলুন। সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন, আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্তি চেয়েছিলাম, তা আমরা পেয়েছি। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ চেয়েছিলাম, সেটিও পেয়েছি। সাম্প্রতিক সময়ে শান্তি ধর্ম ইসলামের নামে পরমত দমন, সন্ত্রাস, হিংস্রতা, অত্যাচার চলছে। এই অবক্ষয় থেকেও কি একইভাবে এই বীর জাতি মুক্তি পাবে না, বা কিভাবে মুক্তি পেতে পারে? এটাই আমার প্রশ্ন। ধন্যবাদ। অবশ্যই আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো মুক্তিযুদ্ধ সংক্রান্ত বিষয়ে একটা ভুল বোঝাবুঝি আছে। সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনে দুটো শব্দ, একটা হচ্ছে টেরোরিজম, একটা হলো জেনোসাইড। টেরোরিজমের কোনো সংজ্ঞা নাই। কেন নাই কি জানেন? মনে হয় যেই যেমন ওয়েবস্টার কলেজের ডিকশনারিতে লিখেছে যে এই টেকনিক, অর্থাৎ ভয় পাইয়ে দেওয়া, এইটা বিরোধী দল ব্যবহার করে, সরকার ব্যবহার করে। সুতরাং তার কোনো নিরপেক্ষ, অর্থাৎ রাজনীতি নিরপেক্ষ সংজ্ঞা নেই। এই জন্য আন্তর্জাতিক পরিসরে এটা পাওয়া যায় না। কিন্তু জেনোসাইডের সংজ্ঞার মধ্যে আরেকটা দিক আছে যেটা খেয়াল করে না। আপনি যদি সিস্টেমেটিক্যালি কোনো জনগোষ্ঠীকে, সেটা ধর্মীয় অথবা জাতিগত অথবা যে কোনো হোক, হত্যা করেন, তা জেনোসাইড হয়। এমনকি হত্যা না করে তাকে যদি ভয় ভীতিতে রাখেন, তাও কিন্তু জেনোসাইড বলে গণ্য হয়। এটা ইন্টারন্যাশনাল জেনোসাইড কনভেনশন 1951 সনে এটাই আছে। সেই জন্যই বলছি 1971-এ বাংলাদেশের প্রত্যেকটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন অনেকে বলে থাকেন কত লোক নিহত হয়েছিল, তার কোনো সঠিক আদমশুমারি হয়নি, কথাটা সঠিক। এটার জন্য আমাদের হয়তো আরো চেষ্টা করতে হবে। কিন্তু যেটা সত্য সেটা যে বাংলাদেশে তখন জনসংখ্যা বলতাম আমরা 7.5 কোটি, তার মধ্যে প্রায় 1 কোটি লোক শরণার্থী হয়ে ভারতে চলে গিয়েছিল। এদের দুঃখ দুর্দশার বিবরণ সর্বত্র বহেছে। কিন্তু যারা এখানে পড়েছিল পেছনে, তারা কেউ শান্তিতে ছিল না। আজকে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকও বলেছেন যে 1971 সনে যে ধরনের নিরাপত্তাহীনতায় ভুগেছিলাম, এখন তা ভুগছি। এইটাও একটা রেটরিক্যাল কথা, কিন্তু 1971-এর সাথে কোনো তুলনা নেই। হ্যাঁ, তারপরেও বলছি তুলনা দেই আমরা বেঞ্চমার্ক হিসেবে। আমার বক্তব্য হলো এই, বর্তমানে 71-এর মুক্তিযুদ্ধকে হালকা করা হচ্ছে। যুদ্ধাপরাধের বিচার মানে হচ্ছে এটা লং ডিউ, এটা হয়নি কেন সেটা ব্যাপার। কিন্তু মূলনীতি যেখানে হচ্ছে 1975 সনের পরে জেনারেল জিয়াউর রহমানের শাসনকালে যেভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূলনীতিকে পরিবর্তন করা হয়েছে, সেখানে জিয়াউর রহমান ছিলেন একটা ফাসাদ, মুখোশ, কারণ তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। সুতরাং একজন মুক্তিযুদ্ধ যদি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে চলে যায়, তাহলে তার মুক্তিযুদ্ধ তো থাকে কিনা এই প্রশ্ন না তুলে আমরা মনে করি যে কি মুক্তিযোদ্ধা দিয়েই মুক্তিযুদ্ধ নির্ধারিত হবে, কিন্তু তা নয়, মুক্তিযুদ্ধ দিয়ে মুক্তিযোদ্ধা নির্ধারিত হবে। এটা হচ্ছে মৌলিক নীতি। বর্তমানে বাংলাদেশের রাজনীতির মূল সংকট হচ্ছে ওখানেই। এইখানে রাজনৈতিক শূন্যতা বলতে আমাদের সেটা বোঝা উচিত নয় যে মুক্তিযুদ্ধ পূর্ব রাজনীতি ফিরে আসবে। আমি বারবার আবার বলবো, 1970-এর নির্বাচনে ধর্মীয় দলগুলি একটিও আসনে দেশে পায়নি। এটা কোনো নির্বাচনে জালিয়াতির জন্য হয়েছে তা নয়, সেটা বাংলাদেশের মানুষ ভোট দেয়নি। তবু মনে রাখতে হবে, মোট পপুলার ভোটের 20 ভাগ
তৎকালে যারা জিতেছিল আওয়ামী লীগ তারা কিন্তু পায়নি। কাজে সেই 20 ভাগের সাথে এখন আমি বলছি তৎকালীন তাদের যে বিরোধ, বর্তমান আওয়ামী লীগ আর 1971 আওয়ামী লীগ এক নয়, আশা করি সেটা কেউ বিরোধ করবেন না। কিন্তু তাতে এই যে পরিবর্তনটা হয়েছে, যারা পরাজিত শক্তি 71-এ তারা যে বাংলাদেশে এসে আবার দাঁড়াতে পারছে, ভোট চাইতে পারছে, এটা তো চরম লজ্জার বিষয়। ধন্যবাদ। সিরাজ ভাই কি কিছু বলবেন 1 মিনিট সময়ের মধ্যে? এই এক কথা মিনিট প্রসঙ্গে তো এখন বক্তব্য তো প্রায় হয়ে গেছে। আমি যেটা মনে করি এখানে রাজনৈতিক সিদ্ধান্ত খুব জরুরি এই পরিস্থিতিগুলো মোকাবিলা করার জন্য। রাজনৈতিক সিদ্ধান্তে রাজনীতিকে এবং রাজনৈতিক শক্তিগুলোকে ইনভলভ করারও খুব জরুরি। সেটা না করলে শুধু পুলিশ দিয়ে, শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করা যাবে না। ধন্যবাদ। আমি জেনারেল রশিদ আপনার কাছে শেষবারের মতো আসবো। যেই প্রশ্নটা একজন দর্শক করলেন যে আমরা 71-এ বিজয়ী হয়েছি, আমরা অনেক বিজয়ের রেকর্ড আমাদের আছে, ব্রিটিশদের থেকে আমরা আলাদা হয়েছি। এই যে সংকট এখন একটা দেখা দিয়েছে, এই সংকট থেকে আমরা বিজয়ী হব কিনা, এবং হব তো বটেই, এটা আমরা সবাই স্বীকার করি। কিভাবে হতে পারি, জাস্ট 1 মিনিটের মধ্যে? এটা থেকে আমরা এর আগে আলাপ করলাম যে এই সংকটটা যে অপশক্তি আছে, সেই অপশক্তিকে আপনাকে নির্মূল করতে হবে। এটি জনগণকে দিয়েই করতে হবে। যে মূলত জনগণ সে আদর্শকে গ্রহণ করছে না, তার অনেক উদাহরণ আমরা পাচ্ছি। আরেকটি হলো যে তারা হচ্ছে তাদের যে শক্তির যে বলয়টা আছে, সে বলয়টা যতই তারা ব্যবহার করার চেষ্টা করছে, সেখানে আমি একটা ক্ষয়িষ্ণু দেখছি। শক্তিটা যদি আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক সব মিলিয়ে যে বলয়টা তারা তৈরি করতে পেরেছিল, সেখানে আমি একটা ক্ষয়ের চিহ্ন দেখতে পাচ্ছি। তো সেই ক্ষয়িষ্ণু চিহ্ন আমরা দেখছি, এর প্রভাব বজায় থাকলে এই যে আমাদের গণতান্ত্রিক চেতনার রাজনীতি ভবিষ্যতে জিতবেই, এতে কোনো সন্দেহ নেই। মানুষ মারা রাজনীতি করে সেই রাজনীতি কোনোদিন বাংলাদেশে অতীতেও টেকেনি। আপনি দেখেন অনেকেই কিন্তু সহিংসতা করেছে, একটিও টেকেনি, এবং এই সহিংসতাও টিকবে না। এবং মানুষকেই সেই জায়গায় রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব নিশ্চয়ই বাংলাদেশে আবার সত্যিকারের রাজনীতি ফিরে আসবে, দেশপ্রেমিক রাজনৈতিক দল আবার সোচ্চার হয়ে উঠবে, এবং সেইভাবে রাজনৈতিক শূন্যতা একটা আছে আমরা স্বীকার করে নিচ্ছি, সেটা পূরণ হবে, এবং বাংলাদেশের মানুষ বিজয়ী হবে। এই যে অপশক্তি যারা আজকে মাথাচাড়া দিয়ে উঠেছে, তাদের বিরুদ্ধে অবশ্যই বিজয়ী হবে, কারণ বাংলাদেশের মানুষ কখনোই দমবার পাত্র নয়। আর যুদ্ধাপরাধীদের বিচারের যে প্রশ্ন, সেটিও অচিরেই সমাধান করতে হবে, এবং যত দ্রুত সম্ভব এই দুজন যে যুদ্ধাপরাধী, যারা চিহ্নিত যুদ্ধাপরাধী, তাদের বিচারের রায় কার্যকর হোক, সেটাও মানুষ দেখতে চায়। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।